সম্মানিত শিক্ষকবৃন্দ, অনলাইন প্রশিক্ষণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দ্বিতীয় পর্বে ইতোমধ্যে জেনে গিয়েছেন জীবন ও জীবিকা বিষয়ের উদ্দেশ্য কী কী বিষয় নিয়ে জীবন ও জীবিকা বিষয়টিকে পরিকল্পনা করা হয়েছে, জীবন ও জীবিকা বিষয়ের যোগ্যতাগুলি আপনারা জেনেছেন এবং জীবন ও জীবিকার বিভিন্ন ইউনিট কিভাবে শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে তাও ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। এই পর্বে আমরা জানব জীবন ও জীবিকা বিষয়ের সপ্তম শ্রেণী। সপ্তম শ্রেণীতেও একইভাবে আমরা কি যোগ্যতা শিক্ষার্থীরা অর্জন করবে তা জানব। একই সাথে এই যোগ্যতাগুলি অর্জন করানোর জন্য আমাদের যে পাঠ্যপুস্তক এবং শিক্ষক সহায়িকা রয়েছে তা কিভাবে সাজানো হয়েছে তাও আপনাদের সাথে আলোচনা করব। সম্মানিত সহকর্মীবৃন্দ, এবারে আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের যোগ্যতাগুলো কি সেগুলো একটু জেনে নেব। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার জন্য যে যোগ্যতাটি আমরা নির্ধারণ করেছি সেটি হলো জীবনের লক্ষ্য অর্জনের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারা, লাভজনক বিনিয়োগের ক্ষেত্র খুঁজে বের করতে পারা, ভবিষ্যৎ দেশীয় পেশার মৌলিক দক্ষতাসমূহ শনাক্ত করতে পারা, পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারা, ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে হালনাগাদ জ্ঞান প্রদর্শন করতে পারা। এই টোটাল যোগ্যতাটাকে আমরা সপ্তম শ্রেণীর জন্য 7টি ইউনিটে ভাগ করেছি। এখন আমরা ওই 7টি ইউনিটের সাথে একটু পরিচিত হব। প্রথম যে ইউনিটটি আছে সেটি হলো ব্যক্তিগত পছন্দ, যোগ্যতা ও পারিবারিক সামর্থ্য বিবেচনা করে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারা এবং তা বাস্তবায়নে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করতে পারা এবং স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে পারা। দ্বিতীয় ইউনিট যোগ্যতাটি হলো সেবা, শিল্প ও কৃষি খাতসমূহের আলোকে দেশীয় শ্রমবাজারের চাহিদার পরিবর্তনের ধারা বিশ্লেষণ করতে পারা এবং ভবিষ্যৎ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী সম্ভাব্য পেশাগুলোর মৌলিক দক্ষতাসমূহ অনুসন্ধান করতে পারা। তৃতীয় যে ইউনিট যোগ্যতাটি আছে সেটি হলো দলগতভাবে সামাজিক স্থানীয় কোনো সমস্যা চিহ্নিত করে সমাধানের একাধিক উপায় অন্বেষণ করা এবং কার্যকর যোগাযোগের মাধ্যমে ফলপ্রসূ সমাধান চিহ্নিত করতে পারা এবং দলগতভাবে দায়িত্ব ভাগ করে সমাধান করতে পারা। চতুর্থ যে ইউনিট যোগ্যতাটি আছে সেটি হলো পারিবারিক আয় ও ব্যয় বিবেচনা করে পারিবারিক বাজেট প্রণয়ন করতে পারা এবং পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা। পঞ্চম যে ইউনিট যোগ্যতাটি আছে সেটি হলো আর্থিক কার্যক্রমে নৈতিকতা বজায় রেখে যৌক্তিকভাবে নিজ ও পরিবারের আর্থিক লেনদেন সম্পাদনে ভূমিকা রাখতে পারা। ষষ্ঠ যে ইউনিট যোগ্যতাটি আছে সেটি ষষ্ঠ শ্রেণীর মতোই আমরা রেখেছি, যেটি হলো কৃষি বা সেবা খাতের একাধিক কাজের উপর একটি প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারা। 7 নম্বর যে ইউনিট যোগ্যতাটি আছে সেটি হলো ভবিষ্যৎ পেশায় প্রাধান্য বিস্তারকারী ভবিষ্যৎ প্রযুক্তি, যেমন বিগ ডাটা, সাইবার সিকিউরিটি, অগমেন্টেড রিয়েলিটি, ডিজিটাল মার্কেটিং, 3D প্রিন্টিং ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে বাংলাদেশ ও বিশ্ব ব্যবস্থায় এর প্রভাব অন্বেষণ করতে পারা। তো এগুলো হলো আমাদের সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতা। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা ষষ্ঠ শ্রেণীর যে যোগ্যতাগুলো দেখেছি ঠিক একইভাবে সপ্তম শ্রেণীর যোগ্যতাগুলো ধারাবাহিকভাবে এগিয়েছে, যার কারণে আমাদের ষষ্ঠ শ্রেণীতে যে ইউনিটগুলো ছিল সপ্তম শ্রেণীতেও ঠিক একই ইউনিটগুলো রয়েছে এবং নামও ঠিক একই রয়েছে এবং এই ইউনিটগুলো ধারাবাহিকভাবে ষষ্ঠ শ্রেণীর অনুকরণেই সপ্তম শ্রেণীতে একটু ভিন্ন মাত্রা দিয়ে তৈরি করা হয়েছে। এবার সপ্তম শ্রেণীর ইউনিটগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সপ্তম শ্রেণীর প্রথম ইউনিটের নাম কাজের মাঝে আনন্দ, দ্বিতীয় ইউনিটের নাম পেশার রূপবদল, তৃতীয় ইউনিটের নাম আগামীর স্বপ্ন, চতুর্থ ইউনিটের নাম আর্থিক ভাবনা, পঞ্চম ইউনিটের নাম আমার জীবন আমার লক্ষ্য এবং ষষ্ঠ ইউনিটের নাম 10 মিলে করি কাজ। তবে হ্যাঁ, আমাদের স্কিল কোর্সগুলো ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে কিছুটা ভিন্নতা রয়েছে।
সপ্তম শ্রেণীতে স্কিল কোর্স হিসেবে যেগুলো রাখা হয়েছে সেগুলো হলো প্রথম স্কিল কোর্স কুকিং, দ্বিতীয় স্কিল কোর্স হলো কেয়ার গিভিং এবং তৃতীয় স্কিল কোর্সের নাম হলো মুরগি পালন। সপ্তম শ্রেণীর জন্য এই 9টি ইউনিট আমাদের নির্ধারণ করা হয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা এর মধ্যে জেনে গেছেন সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে কি কি ইউনিট রয়েছে। আমরা এখন সপ্তম শ্রেণীর ইউনিটগুলি নিয়ে ছোট্ট করে আলোচনা করব। সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট হচ্ছে কাজের মাঝে আনন্দ। এই ইউনিটে ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীরা নিজ এবং পারিবারিক কাজ আস্থার সাথে পালন করার অনুশীলন করেছে, সেই সাথে বিদ্যালয় এবং কিছু সামাজিক দায়িত্বও পালন করেছে। সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীরা প্রথমে নিজ এবং পারিবারিক কাজ আস্থার সাথে পালন করার অনুশীলনকে আবার গুরুত্ব দেওয়া হয়েছে এবং তাদেরকে নিজ এবং পারিবারিক কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। এরপরে সপ্তম শ্রেণীতে এই ইউনিটেই পারিবারিক বাজেট কিভাবে করতে হয় তার অনুশীলন করবে, পরিবারের সদস্যদের সাথে মিলে পারিবারিক বাজেট করবে এবং প্রতি মাসে তারা পারিবারিক বাজেট অনুসরণ করবে, দেখবে যে বাজেট অনুযায়ী তাদের আয় এবং ব্যয় ঠিক আছে কিনা। সেই সাথে শিক্ষার্থীরা পরিবারের আর্থিক ব্যবস্থাপনায় কিভাবে সহযোগিতা করতে পারে তার একটা পরিকল্পনা করবে এবং তার বাস্তবায়নেরও চেষ্টা করবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা এবার সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকার দ্বিতীয় যে ইউনিটটি আছে সেটির সাথে একটু পরিচিত হব। দ্বিতীয় ইউনিটটি হলো পেশার রূপবদল। এই ইউনিটটিও বেশ কয়েকটি অভিজ্ঞতা দিয়ে সাজানো হয়েছে। শিক্ষার্থীরা যেসব পেশাজীবী আছে তাদের তালিকা তৈরি করবে, সেই তালিকা থেকে তারা মূলত কৃষি, সেবা এবং শিল্প খাতে কি কি পেশা আছে সেগুলো বের করবে এবং এই কৃষি, সেবা এবং শিল্প খাতে পেশার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের কারণ তারা অনুসন্ধান করে বের করবে এবং এই অনুসন্ধান করতে গিয়ে তারা হয়তো তাদের এলাকার বিভিন্ন পেশাজীবীর সাথে কথা বলবে, তাদের সাক্ষাৎকার নেবে কিংবা তাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন তাদের সাথেও তারা কথা বলবে এবং যে তথ্যগুলো তারা পাবে সেই তথ্যগুলো তারা তাদের নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করে রাখবে। পাশাপাশি এই সেবা, কৃষি এবং শিল্প খাতের 3 জন উদ্যোক্তার সাথে তারা একটা প্যানেল আলোচনায় বসবে। এই প্যানেল আলোচনার মাধ্যমে তারা বের করে আনার চেষ্টা করবে ঠিক কী কারণে তাদের পেশার পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তিত পেশায় আসলে খাপ খাইয়ে নেয়ার জন্য নতুন কী ধরনের দক্ষতা প্রয়োজন হতে পারে এবং সেই দক্ষতা উন্নয়নের জন্য তাদেরকে কী ধরনের প্রস্তুতি নিতে হয়েছিল এবং সেই প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে তারা কোথায় থেকে সেই সহায়তাটা নিয়েছেন। এই বিষয়গুলো প্যানেল আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা খুঁজে বের করে আনার চেষ্টা করবে। এই ইউনিটে এই কাজগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থী তার পেশার যে বর্তমান এবং ভবিষ্যতের একটা পরিবর্তন এবং পরিবর্তনের কারণ অনুসন্ধান এবং মৌলিক যে দক্ষতা আছে সেই দক্ষতা কি করে উন্নয়ন করা সম্ভব সে সম্পর্কে একটি ভালো ধারণা অর্জন করবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, এবার আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট নিয়ে আলোচনা করব। তৃতীয় ইউনিট আগামীর স্বপ্ন। এই ইউনিটে ষষ্ঠ শ্রেণীর মতোই শিক্ষার্থী আরও কিছু ভবিষ্যৎ প্রযুক্তির সাথে পরিচিত হবে। সেই সাথে এই প্রযুক্তিগুলি পেশার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনতে পারে তা বিশ্লেষণ করবে, তা অনুমান করার চেষ্টা করবে। সেই সাথে 2041 সালে তাদের দেশ বা তাদের সমাজে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা অনুমান করে একটি নাটক তৈরি করবে। নাটকের স্ক্রিপ্ট তারাই লিখবে, নাটকের রিহার্সেল তারাই করবে এবং তারাই নাটকটি মঞ্চস্থ করবে। এর মাধ্যমে
শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশার সাথে নিজেদের অভিযোজনের জন্য প্রস্তুত করবে। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, এবার আমরা পরিচিত হব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের চতুর্থ ইউনিটের সাথে। চতুর্থ ইউনিটটির নাম আর্থিক ভাবনা। কি আছে এই আর্থিক ভাবনায়? আর্থিক ভাবনা ইউনিটে রাখা হয়েছে যৌক্তিকতা মেনে কি করে লেনদেন করতে হবে সেই বিষয়টি, এবং লেনদেনের ক্ষেত্রে কি কি নৈতিক বিষয়কে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়টি। এই বিষয়টি শিক্ষার্থীদের ভালোভাবে রপ্ত করানোর জন্য বিভিন্ন ঘটনা বা দৃশ্যপট এখানে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো এবং বিভিন্ন কার্যক্রমও এখানে শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে, যেই কার্যক্রমগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা কিভাবে লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতা মেনে তারা লেনদেন করবে সেই বিষয়টি অনুশীলন হবে। পাশাপাশি লেনদেনের ক্ষেত্রে কি কি নৈতিকতা মেনে চলা অপরিহার্য প্রতিটি মানুষের সেই বিষয়টিও অনুশীলন করানো হবে। পঞ্চম ইউনিট, আমার জীবন আমার লক্ষ্য। ষষ্ঠ শ্রেণীর মতো করেই আবারও শিক্ষার্থীরা তার পছন্দ অপছন্দ, কোন কাজ করতে সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কোন কাজ ভালো করে করতে পারে তা তারা নির্ণয় করবে। পাশাপাশি সে তার ষষ্ঠ শ্রেণীতে যে লক্ষ্য নির্ধারণ করেছিল সেই লক্ষ্য আরেকবার রিভিউ করে নিয়ে সে চাইলে পুনরায় তার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে। এরপর এই লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার্থীরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করবে। একই সাথে সপ্তম শ্রেণীতে স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপও গ্রহণ করবে। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, এবারে আমরা পরিচিত হব ষষ্ঠ ইউনিটের সাথে। ষষ্ঠ ইউনিটের নাম 10 মিলে করে কাজ। এই ইউনিটে শিক্ষার্থীদেরকে কার্যকর যোগাযোগের মাধ্যমে কিভাবে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে হয় তার অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সমস্যা কি করে শিক্ষার্থীরা উতরে যাবে, ঝুঁকি কি করে মোকাবেলা করবে কার্যকর যোগাযোগের মাধ্যমে, সেই সংক্রান্ত বেশ কিছু অনুশীলনের ব্যবস্থাও এই অধ্যায়ে রাখা হয়েছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, সপ্তম, অষ্টম এবং নবম ইউনিট স্কিল কোর্স 1, 2 এবং 3। স্কিল কোর্স 1-এ শিক্ষার্থীরা কুকিং বা রান্না শিখবে। ষষ্ঠ শ্রেণীতে যেমন তারা শিখেছে ভাত রান্না করা, আলু ভর্তা বানানো এবং ডিম ভাজা, একই রকমভাবে সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীরা সবজি রান্না করতে শিখবে, ডাল রান্না করতে শিখবে, মাছ বা মাংস রান্না করতে শিখবে। শুধুমাত্র শিখবেই না, তারা তাদের বাসায় বা বাড়িতে সেই রান্না নিয়মিত অনুশীলন করবে। স্কিল কোর্স 2, কেয়ার গিভিং। আমরা জানি বাংলাদেশের উন্নয়নের সাথে সাথে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাচ্ছে। তার ফলে বয়োজ্যেষ্ঠ মানুষের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। এই বয়োজ্যেষ্ঠ মানুষদের আলাদা করে যত্ন নেবার প্রয়োজন পড়ে। শিক্ষার্থীরা স্কিল কোর্স 2-এ শিশুদের যত্ন এবং বয়োজ্যেষ্ঠদের যত্ন কিভাবে নিতে হয় তা শিখবে এবং পরিবারে সে এই কার্যক্রমটা নিয়মিত অনুশীলন করবে। স্কিল কোর্স 3, মুরগি পালন। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা মুরগি পালন বিষয়ে দক্ষতা অর্জন করবে। একই সাথে শিক্ষাক্রমের প্রত্যাশা, শিক্ষার্থীরা তাদের বাসায় বা বাড়িতে 1টি বা 2টি মুরগি পালন করবে, লালন করবে, তাকে বড় করবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, এবার আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রথম ইউনিট কাজের মাঝে আনন্দ। এটি পাঠ্যপুস্তক এবং শিক্ষক সহায়িকায়
কিভাবে সাজানো হয়েছে, সেই সাথে আপনারা কিভাবে শেখন শেখানো কার্যক্রম পরিচালনা করবেন। কাজের মাঝে আনন্দ এই ইউনিটের যোগ্যতাটি হলো পারিবারিক আয় ব্যয় বিবেচনা করে পারিবারিক বাজেট করতে পারা, সেই সাথে পরিবারের আর্থিক কাজে সহযোগিতা করতে পারা। শিক্ষার্থীদের মাধ্যমে এই যোগ্যতাটি অর্জন করানোর জন্য মোট 11টি পিরিয়ড বরাদ্দ করা আছে। আমরা প্রথম পিরিয়ড নিয়ে আলোচনা করব। এই পিরিয়ডটি হচ্ছে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের প্রথম পিরিয়ড। এই ক্লাসে প্রথমেই শিক্ষার্থীদেরকে জীবন ও জীবিকা বিষয়টি নিয়ে খুব সাধারণ কিছু ধারণা দেবেন। তারপরে আলোচনা করবেন ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের যে নিজ এবং পারিবারিক কাজ আস্থার সাথে পালন করার কথা ছিল তা তারা যথাযথভাবে পালন করছে কিনা তা জানার চেষ্টা করবেন। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 2 খুলে নিজ ও পারিবারিক কাজ সম্পন্ন করা এই অংশটুকু এককভাবে পড়তে দেবেন। পড়ার জন্য 10 মিনিট সময় দেবেন। পড়া শেষ হলে শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন এখানে যে বিষয়বস্তু রয়েছে পাঠ্যপুস্তকে তা নিয়ে, এবং শিক্ষার্থীদেরকে আবারও উৎসাহ দিবেন শিক্ষার্থীরা যাতে নিজ এবং পারিবারিক কাজ আস্থার সাথে নিয়মিত পালন করে। এরপরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের 3 নং পৃষ্ঠা খুলতে বলবেন। 3 নং পৃষ্ঠায় ছক 1.1, যেখানে গত 6 মাসে শিক্ষার্থীরা নিজ এবং পারিবারিক কাজ কেমনভাবে বাস্তবায়ন করেছে, কিভাবে তারা করেছে, সেই বিষয়টি নিয়ে তারা ভাববে এবং সেই অনুযায়ী এই ছকটি পূরণ করবে। সবশেষে সমস্বরে বলবেন, পরিবারের কাজে হাত যদি লাগাই বাজবে ঘরে সুখের সানাই। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখন কাজের মাঝে আনন্দ ইউনিটের দ্বিতীয় ক্লাসটি কিভাবে পরিচালনা করব সেটা সম্পর্কে একটু জেনে নেব। এই ক্লাসের শুরুতেই বরাবরের মতো আমরা শুভেচ্ছা বিনিময় দিয়েই শুরু করব। শুভেচ্ছা বিনিময়ের পর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে একটি ছক আছে, ছক 1.1, যার নাম হলো ফিরে দেখা। এই ফিরে দেখা ছকটি শিক্ষার্থীরা করেছে কিনা এবং তাদের অভিভাবকের স্বাক্ষর নিয়েছে কিনা তা কয়েকজনেরটা দেখে আমরা একটু পর্যবেক্ষণ করে নেব। এরপর যেটা করব, শিক্ষার্থীদের সাথে গল্পের মাধ্যমে ওদের সাথে আমরা একটু বোঝার চেষ্টা করব যে শিক্ষার্থীরা তাদের পরিবারের আয় ব্যয় সম্পর্কে কিছু জানে কিনা। যদি এমন হয় যে শিক্ষার্থীরা তাদের পরিবারের আয় ব্যয় সম্পর্কে কিছু জানে, সেক্ষেত্রে তাদেরকে কিছু প্রশ্ন করব যে একটা পরিবার তার ব্যয় কোথা থেকে হয়, তার আয় কোথা থেকে আসে, এই বিষয়গুলো সম্পর্কে আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর যে কাজটি করতে হবে, শিক্ষার্থীদেরকে কয়েকটি দলে ভাগ করে দিতে হবে। এবার দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা যেন তাদের বিভিন্ন পরিবারের আয়ের উৎস কী কী হতে পারে তার একটি তালিকা তৈরি করে এবং ব্যয়ের খাতগুলো কী কী হতে পারে তার একটি তালিকা তৈরি করে। শিক্ষার্থীদের এই তালিকাটা তৈরি করার জন্য 10 মিনিট সময় দিয়ে দিন। 10 মিনিট পর তাদের কয়েকজনের কাছ থেকে সেটি সামনে এসে উপস্থাপনটা দেখুন যে তারা তালিকায় কি কি লিখেছে। এরপর যে কাজটি করবেন, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 5-এ পারিবারিক আয় এবং পারিবারিক ব্যয় সম্পর্কে যে তথ্যগুলো আছে তাদের বইয়ে, সেগুলো তাদেরকে একটু নীরবে পড়তে দিন এবং পড়ার জন্য তাদের 5 মিনিট সময় বরাদ্দ করুন। এই 5 মিনিট পর তাদের কোনো প্রশ্ন আছে কিনা কিংবা কোথাও তাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করুন। যদি কোনো সমস্যা থাকে বা কোথাও তাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি তা সুস্পষ্ট করে ব্যাখ্যা করুন। এবারে হলো আপনার পালা। এবার আপনি শিক্ষক সহায়িকার সহায়তা নিয়ে পারিবারিক ব্যয় এবং পারিবারিক আয়, সঞ্চয় ইত্যাদি বিষয়ের ধারণা শিক্ষার্থীদের কাছে সুস্পষ্ট করুন। যদি তাদের কোনো নতুন প্রশ্ন থাকে সেগুলোও তাদের সাথে আলোচনা করে ব্যাখ্যা করে দিন।
এরপর শিক্ষার্থীদের জন্য একটি বাড়ির কাজ নির্ধারণ করে দিন। বাড়ির কাজটি তাদের পাঠ্যপুস্তকেই আছে। পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 4-এ যে ছকটি দেয়া আছে, এই ছকটি তাদেরকে পূরণ করে নিয়ে আসতে বলুন এবং এই ছকে পূরণ করার জন্য তার যেসব তথ্য দরকার হবে সেই তথ্যগুলো যেন সে তার পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করে জেনে নিয়ে তারপরে ছকটি পূরণ করে, সেটি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলুন। এবং এই ছক পূরণ করার সময় তাদের ছোট বড় যে কারো সহায়তা সে নিতে পারে, এই তথ্যটিও তাকে দিয়ে দিন। পারিবারিকভাবে শিক্ষার্থীরা তাদের আগামী 1 সপ্তাহের আয়ের উৎস এবং ব্যয়ের খাত এই ছকে মূলত লিপিবদ্ধ করবে। এবারে সেই বরাবরের মতো ক্লাস প্রায় শেষের দিকে, এই শেষের অংশে এসে আমরা অন্যান্য ক্লাসগুলোতে যেটা করে থাকি সেরকমভাবে একটি স্লোগান দিয়েই শেষ করব। স্লোগানটি হচ্ছে, আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। সমবেতভাবে শিক্ষার্থীদের মাধ্যমে এই স্লোগানটি দেওয়ানোর ব্যবস্থা করুন, সঙ্গে আপনিও বলুন, যাতে করে শিক্ষার্থীদের মাঝে এই উপলব্ধিটা তৈরি হয় যে আয়ের সাথে সমন্বয় রেখেই ব্যয় করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করুন। আম্মু, আজকে বাজারে খরচ কত? 5,000 টাকা। আর এই মাসে কারেন্ট বিল 1,000 টাকা। সম্মানিত শিক্ষকবৃন্দ, কাজের মাঝে আনন্দ ইউনিটের 3য় ক্লাস। 3য় ক্লাসের শুরুতেই 2য় ক্লাসে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া ছিল, অর্থাৎ পারিবারিক ব্যয় 1.2 পারিবারিক ব্যয়, যা পরিবারের অভিভাবকদের সাথে কথা বলে পূরণ করার কথা ছিল, সেটি সকল শিক্ষার্থী পূরণ করে এনেছে কিনা অভিভাবকের স্বাক্ষর সহ তা পর্যবেক্ষণ করুন। কোনো কোনো শিক্ষার্থী যদি তাদের পারিবারিক ব্যয়ের হিসাবটি বা ছকটি উপস্থাপন করতে চায়, তার সুযোগ দিন। কিন্তু মনে রাখবেন, পারিবারিক ব্যয় একটি পরিবারের বা একটি শিক্ষার্থীর একান্ত ব্যক্তিগত বিষয়। যদি কোনো শিক্ষার্থী তার পারিবারিক ব্যয় সকল শিক্ষার্থীর সাথে শেয়ার করতে না চায়, তবে কোনোভাবেই তা জোর করা যাবে না। যে সকল শিক্ষার্থী শুধুমাত্র তাদের পারিবারিক ব্যয়ের ছকটি উপস্থাপন করতে চায়, শুধুমাত্র তাদেরকেই উপস্থাপনা করার সুযোগ দেবেন এবং এই উপস্থাপন থেকে ঠিকমতো ছকটি পূরণ করেছে কিনা সে বিষয়ে ফিডব্যাক দেবেন। এরপর শিক্ষার্থীদের 6 থেকে 8 জন করে শিক্ষার্থী নিয়ে প্রয়োজনীয় সংখ্যক দলে ভাগ করবেন। দলে ভাগ করার পর শিক্ষার্থীদেরকে তাদের পাঠ্যপুস্তকের 8 এবং 9 নং পৃষ্ঠায় পারিবারিক বাজেট অংশটি নীরবে পাঠ করতে বলবেন। তারা নীরবে প্রথমে পাঠ করবে, তারপর দলে এই বিষয়বস্তুটি নিয়ে তারা আলোচনা করবে। আলোচনা শেষ হলে প্রথমে একটি দলকে যে বিষয়বস্তু নিয়ে তারা পড়েছে, অর্থাৎ সঞ্চয়, পারিবারিক ব্যয়, বাজেট এবং পারিবারিক বাজেট, এই নিয়ে তাদের মতামত প্রকাশ করবে এবং অন্যান্য দলকে এরপরে সুযোগ দেবেন তারা যদি প্রথম দলের যে উপস্থাপনা তার সাথে কোনো কিছু যুক্ত করতে চায়। এভাবে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয়, পারিবারিক ব্যয়, বাজেট এবং পারিবারিক বাজেট সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা স্পষ্ট করবেন। এরপর শিক্ষার্থীদের সাথে একটি ভালো বাজেটের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করবেন এবং একটি ভালো বাজেটের যে বৈশিষ্ট্য সেগুলি পাঠ্যপুস্তকের 8 এবং 9 নং পৃষ্ঠায় লেখা আছে। এই ক্লাসটি পরিচালনা করার পূর্বে আপনার প্রতি অনুরোধ, আপনি নিজেও পাঠটি ভালো করে পড়ে নেবেন। সবশেষে সমস্বরে যা বলবেন শিক্ষার্থীদের নিয়ে,
তা হলো আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। সমস্বরে কয়েকবার বলে এই ক্লাসটির সমাপ্তি ঘোষণা করবেন। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, এবারে আমরা আলোচনা করব কাজের মাঝে আনন্দ ইউনিটের চতুর্থ ক্লাসটি আমরা কিভাবে পরিচালনা করতে পারি সেটি নিয়ে। চতুর্থ ক্লাসে শিক্ষার্থীদের প্রথমেই শুভেচ্ছা বিনিময় করে নেবেন। শুভেচ্ছা বিনিময়ের পর পারিবারিক ব্যয়, পারিবারিক বাজেট এবং বাজেটের একটি ভালো বাজেটের বৈশিষ্ট্য কী, এই বিষয়গুলো শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে স্বচ্ছ ধারণা দেবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আগের দিনের দলে ভাগ করে নিলেই হবে, নতুন করে দল গঠন করার প্রয়োজন হবে না। এবার তাদেরকে পৃষ্ঠা 9-এর দৃশ্যপটটি ভালোভাবে পড়তে দিন এবং কিছুক্ষণ সময় দিন। তারা দৃশ্যপট 9 পড়ার পর সেখানে যে কাজটি দেয়া আছে সেই কাজটি তাদের করার জন্য বলুন। সেখানে কাজ দেয়া আছে লামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা। যে ছকটি তাদের পাঠ্য বইয়ে দেয়া আছে এই ছকটি তাদেরকে পূরণ করতে দিন। তারা সেই দৃশ্যপটের আঙ্গিকেই এই ছকটি পূরণ করবে, অর্থাৎ বাজেটটি তারা লামিয়ার পরিবারের জন্য তৈরি করবে। শিক্ষার্থীরা এই ছকটি একটি পোস্টারও তৈরি করতে পারে এবং পোস্টারটা তৈরি করা শেষ হয়ে গেলে তাদেরকে গ্যালারি ওয়ার্কের মাধ্যমে অথবা দেয়ালে ঝুলিয়ে কিংবা রশিতে ঝুলিয়ে সেটি প্রদর্শন করতে দিতে পারেন। সেটা আপনার পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। যদি আপনার ক্লাসরুমে সেরকম সুবিধে থাকে তাহলে সেই অনুযায়ী আপনি ব্যবস্থা নেবেন। উপস্থাপন শেষ হলে এবার শিক্ষার্থীদেরকে ছোট্ট একটি বাড়ির কাজ বুঝিয়ে দিন। বাড়ির কাজটি হলো তাদের পৃষ্ঠা 11-এ নিজ পারিবারিক বাজেট এই ছকটি তাদের করতে দিন এবং এই ছকটি তারা করবে তাদের বাড়িতে পরিবারের সদস্যদের সাথে কথা বলে এই কাজটি তারা করবে। এই ছকে তারা মূলত আগামী 1 মাসে তাদের পরিবারের আয় এবং ব্যয়ের খাতগুলো সুনির্দিষ্ট করবে এবং সেক্ষেত্রে যদি তারা কোনো ধরনের সমস্যায় পড়ে বা কোনো কিছু তাদের সহায়তা প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা অবশ্যই যাতে তাদের পরিবারের সদস্যদের সহায়তা নেয় সেই জিনিসটি তাদেরকে ভালোভাবে মনে করিয়ে দেবেন। এবার ক্লাস প্রায় শেষের দিকে আমরা অন্যান্য ক্লাসের মতোই এবারও সেই স্লোগানটি দিয়েই ক্লাসটি শেষ করব। স্লোগানটি হলো আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। এবং এই স্লোগানটি সমবেতভাবে সবাইকে দিয়ে করিয়ে আমরা ক্লাসটি সমাপ্ত করব। সম্মানিত শিক্ষকবৃন্দ, কাজের মাঝে আনন্দ ইউনিটের 5ম ক্লাস। 5ম ক্লাসের প্রথমেই চতুর্থ ক্লাসে যে অ্যাসাইনমেন্টটি বা বাড়ির কাজ দেওয়া হয়েছিল তা যাচাই করবেন। চতুর্থ ক্লাসে শিক্ষার্থীদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল তা ছক 1.4-এ দেওয়া আছে পাঠ্যপুস্তকের, যেখানে শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে একটি পারিবারিক বাজেট তৈরি করবে। বিভিন্ন শিক্ষার্থীর পারিবারিক বাজেটের যে ছকটি যেটা তারা বাসায় থেকে করে এনেছে সেই ছকটি যাচাই করুন এবং কোনো শিক্ষার্থী যদি তাদের পারিবারিক বাজেট সকলের সামনে উপস্থাপন করতে চায় সেই সুযোগটি দিন এবং এই উপস্থাপনার মাধ্যমে পারিবারিক বাজেটটি ঠিকমতো করা হয়েছে কিনা সেই বিষয়টি শিক্ষার্থীদেরকে ভালো করে বুঝিয়ে বলুন। এরপর একক কাজ। প্রত্যেক শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের সাথে মিলে যে পারিবারিক বাজেট ছকটি পূরণ করেছে সেই ছকটি নিয়ে কাজ করবে। প্রথম কাজ হলো তারা মাসিক সম্ভাব্য আয়ের সাথে সম্ভাব্য মোট ব্যয়ের তুলনা করবে, অর্থাৎ আয়ের চাইতে ব্যয় কি বেশি নাকি কম নাকি সমান। দ্বিতীয় অংশে তারা খুঁজে বের করবে কোন খাতে ব্যয় সবচেয়ে বেশি ধরা হয়েছে এবং তা মোট ব্যয়ের শতকরা কত অংশ। তৃতীয় অংশে তাদের তৈরিকৃত বাজেট তারাই যাচাই করে দেখবে যে কোনো খাত থেকে ব্যয় কমানো সম্ভব কিনা
এবং তা কিভাবে কমানো সম্ভব। সবশেষে তারা ব্যয় কমানোর একটি পরিকল্পনাও তৈরি করবে। প্রত্যেক শিক্ষার্থী এককভাবে এই কাজটি করবে, এই 4টি কাজ করবে। এরপর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হলো বাড়িতে যে পরিবারের সদস্যদের সাথে একইভাবে তারা আলোচনা করবে যেই আলোচনাটি বা যেই কাজটি শিক্ষার্থীরা ক্লাসে করেছে। অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে তুলনা করবে, সবচাইতে বেশি ব্যয় কোন খাতে আছে তা বের করে মোট ব্যয়ের তার শতকরা কত অংশ তা আবারও বের করবে এবং মূলত পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে একটা পরিকল্পনা করার চেষ্টা করবে যে কিভাবে পারিবারিক ব্যয় আরও কমানো যেতে পারে। সবশেষে সমস্বরে সবাই একসাথে বলবেন, আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আমরা এবার কাজের মাঝে আনন্দ ইউনিটের 6ষ্ঠ ক্লাস নিয়ে একটু আলোচনা করব। 6ষ্ঠ ক্লাসের শুরুতেই আমরা বরাবরের মতো শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে নেব। শুভেচ্ছা বিনিময়ের পর গত ক্লাসে যে বাড়ির কাজটি দেওয়া হয়েছিল সেটি তারা করেছে কিনা সেটা একটু তদারকি করব এবং এই বাড়ির কাজ করতে গিয়ে তারা পরিবারের সবার সাথে যে আলোচনা করেছে সেই আলোচনা ক্লাসে অন্যান্যদের সাথে শেয়ার করতে চায় কিনা তা একটু জিজ্ঞেস করে নেবেন। যদি তারা শেয়ার করতে চায় সেই ক্ষেত্রে তাকে সামনে ডেকে এনে তার অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে বলবেন এবং এই বিনিময়ের ক্ষেত্রে তার পরিবারের আয়ের উৎস এবং ব্যয়ের খাত সেগুলো যদি সে গোপন রাখতে চায় তাতে কোনো সমস্যা নেই, সেটাও তাকে বলে দেবেন। এবার শিক্ষার্থীদেরকে বলুন তারা যে বাজেটটি তৈরি করেছিল সেই বাজেট অনুযায়ী তাদের পরিবার আয় ব্যয় করছে কিনা সেটি তারা যেন পর্যবেক্ষণে রাখে এবং তার হিসাব তাদের যে আর্থিক ডায়েরি আছে সেখানে লিপিবদ্ধ করে এবং আর্থিক ডায়েরির যেই ছকটি তাদের বইয়ে আছে, বইয়ের পৃষ্ঠা নম্বর 12 এবং এখানে যে ছকটি দেয়া আছে আর্থিক ডায়েরির জন্য সেই ছকটিতে তারা যেন উল্লেখ করে। যদি এমন হয় যে এই ছকে প্রতি মাসের হিসাব লেখা সম্ভব নয়, সেই ক্ষেত্রে তারা তাদের জীবন ও জীবিকা খাতায় এরকম আরও অনেকগুলো ছক করে নিতে পারে এবং সেই ছকে তারা প্রতি মাসের হিসাব যেন রাখে সেই বিষয়টি শিক্ষার্থীদেরকে ভালোভাবে বুঝিয়ে বলুন এবং এই কাজটি শিক্ষার্থীরা পুরো মাস জুড়েই করবে এবং তারা করছে কিনা সেই বিষয়টি আপনাকে খুব তদারকিতে রাখতে হবে। তারা করছে কিনা সেটা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে আপনাকে এবং যখনই আপনি সুযোগ পাবেন তাদের এই আর্থিক ডায়েরির খাতাটি নিজে নিয়ে এসে বা আপনার স্টাফ রুমে এনেও আপনি সেটা পর্যবেক্ষণ করতে পারেন। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই ক্লাসটিও শেষ করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি সেই স্লোগান দিয়ে যেটা এর আগের সবকটা ক্লাসেই আপনি অনুসরণ করেছেন এবং ব্যবহার করেছেন, সেই একই স্লোগান, আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। এই স্লোগানটি শিক্ষার্থীদের দিয়ে বলিয়ে আপনি নিজেও তাদের সাথে অংশগ্রহণ করে ক্লাসটি সমাপ্ত করুন। সম্মানিত শিক্ষকবৃন্দ, কাজের মাঝে আনন্দ ইউনিটের 7ম ক্লাস, এই ক্লাসটির আগের ক্লাসটি 1 মাস আগে সংঘটিত হয়েছে। কারণ শিক্ষার্থীদেরকে আপনি 1 মাসের জন্য একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, তারা আর্থিক ডায়েরি মেনটেন করবে, অর্থাৎ তারা প্রতিদিন তার পরিবারের আয় এবং ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করে রাখবে। সুতরাং এই ক্লাসটি করার আগের ক্লাসে আপনি শিক্ষার্থীদেরকে বলে দেবেন যাতে এই ক্লাসে তারা তাদের আর্থিক ডায়েরি অবশ্যই নিয়ে আসে। ক্লাস শুরুর সময় শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করবেন। এরপর শিক্ষার্থীর একক কাজ, শিক্ষার্থী সকলকে তাদের আর্থিক ডায়েরি বের করতে বলুন এবং আর্থিক ডায়েরি থেকে বিভিন্ন খাতে যে আয় এবং ব্যয় হয়েছে সেগুলির হিসেব করতে বলুন। অর্থাৎ পারিবারিক বাজেটে
যেই যেই ব্যয়ের খাত নির্ধারণ করা ছিল সেই সেই ব্যয়ের খাতে তাদের সারা মাসে মোট কত টাকা খরচ হয়েছে তা তারা হিসেব করে বের করবে। উদাহরণ, যেমন একটি পরিবার হয়তো গত মাসে 4 বার চাল কিনেছে, সুতরাং 4 বার চাল কেনা বাবদ মোট যেই টাকাটা খরচ হয়েছে তাই হচ্ছে চাল কেনা বাবদ খরচ। একইভাবে অন্যান্য ক্ষেত্রেরও মোট খরচ ব্যয়ের খাত থেকে বের করে নিয়ে সেগুলির হিসাব শিক্ষার্থীরা করবে। এই কাজটি শিক্ষার্থীরা ঠিকমতো করতে পারছে কিনা তা শিক্ষার্থীরা যখন কাজ করবে তখন সহায়তা দেবেন। কাজটি করতে সম্ভাব্য 20 মিনিটের মতো সময় লাগতে পারে, সুতরাং শিক্ষার্থীদেরকে 20 মিনিট সময় দিন এই কাজটি করার জন্য এবং তাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দিন। সকল শিক্ষার্থীর আর্থিক ডায়েরি নিয়ে এই কাজটি শেষ হবার পরে আপনি পাঠ্যপুস্তকের 13 পৃষ্ঠার 1.6 পারিবারিক পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা, এই ছকটি বের করতে বলবেন। এই ছকের মাধ্যমে পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করা আছে। সুতরাং শিক্ষার্থীদের তার পারিবারিক বাজেট যেই ছকটি আছে সেই ছকটি থেকে পরিকল্পিত আয় এবং পরিকল্পিত ব্যয় অংশটি এই ছকে তুলে নেবে। এরপর এই ছকটি এই ক্লাসে সম্পূর্ণরূপে পূরণ করা হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে কাজটি বাড়ির কাজ হিসেবেও দিয়ে দিতে পারেন। শিক্ষার্থীরা যেই কাজ করবে ছক 1.6 যেখানে প্রকৃত আয় ব্যয়ের সাথে পরিকল্পিত আয় ব্যয়ের তুলনা করা হয়েছে। পরিকল্পিত আয় ব্যয় শিক্ষার্থীরা পারিবারিক বাজেট থেকে পাবে এবং প্রকৃত আয় ব্যয় শিক্ষার্থীরা এই আর্থিক ডায়েরি হিসাব করে সেখান থেকে পাবে। সুতরাং শিক্ষার্থীদের কাজটি হবে প্রকৃত আয় ব্যয়ের সাথে পরিকল্পিত আয় ব্যয়ের তুলনা করা, অর্থাৎ পরিকল্পিত আয়ের চাইতে প্রকৃত আয় বেশি বা কম হয়েছে কিনা, একই সাথে যদি কম বা বেশি হয় তার কারণগুলি খুঁজে বের করবে। একইভাবে তারা পরিকল্পিত ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়েরও তুলনা করবে এবং ব্যয়ের প্রত্যেকটি খাত ধরে শিক্ষার্থীরা তার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে এই তুলনাটি করবেন। অর্থাৎ কোন খাতে পরিকল্পিত ব্যয়ের চাইতে প্রকৃত ব্যয় বেশি হয়েছে বা কম হয়েছে এবং কেন বেশি এবং কেন কম হয়েছে। সবশেষে শিক্ষার্থীরা তার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে একটি পরিকল্পনা করার চেষ্টা করবে আগামী মাসে কিভাবে ব্যয় কমানো যেতে পারে। এই কাজটি দিয়ে শিক্ষার্থীদেরকে সমস্বরে আবার বলতে বলুন, আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। ধন্যবাদ জানিয়ে ক্লাসটি সমাপ্ত করুন। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, এবারে কাজের মাঝে আনন্দ ইউনিটের 8ম ক্লাসটি কিভাবে আমরা নিতে পারি সেটি নিয়ে একটু আলোচনা করব। 8ম ক্লাস বরাবরের মতোই শুভেচ্ছা বিনিময় দিয়ে শুরু করবেন। শুভেচ্ছা বিনিময়ের পর শিক্ষার্থীদের গত ক্লাসে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছিল, সেই বাড়ির কাজটি করে এনেছে কিনা, অর্থাৎ তাদের পৃষ্ঠা 13-এর ছক 1.6-এ যে পরিকল্পিত আয় ব্যয় এবং প্রকৃত আয় ব্যয়ের তুলনার যে ছকটি দেয়া আছে সেটি তারা পূরণ করেছে কিনা তা যাচাই করে নেবেন। যাচাই করে নেয়ার ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী এমন হয় যে তারা উপস্থাপন করতে চায় না শ্রেণীকক্ষে সবার সামনে, সেই ক্ষেত্রে তাকে বাদ দিয়ে অন্য যেসব শিক্ষার্থী আছে যারা উপস্থাপন করতে সংকোচ বোধ করবে না তাদের এই ছকটি এক এক করে উপস্থাপন করতে দিন।
এবং প্রত্যেক শিক্ষার্থীর উপস্থাপন শেষে অন্যান্য শিক্ষার্থীদের মতামত সংগ্রহ করুন। অন্য শিক্ষার্থীরা যদি তাকে কোনো পরামর্শ দিয়ে থাকে, সেই পরামর্শটা কতখানি গ্রহণযোগ্য সেই সম্পর্কে আপনিও কিছু ফিডব্যাক যুক্ত করুন। এভাবে করে প্রত্যেকের উপস্থাপন শেষ হয়ে গেলে আপনি বাড়ির কাজ হিসেবে শিক্ষার্থীদের সেই আগের কাজটি মনে করিয়ে দিন, অর্থাৎ যেটি তাদের পারিবারিক বাজেট তৈরি করার কথা সেটি তাদেরকে আরেকবার মনে করিয়ে দিন। এবং এই পারিবারিক বাজেট যেন প্রত্যেক শিক্ষার্থী প্রতিটি মাসের শুরুতেই তারা সম্পন্ন করে এবং সেটি করে তারা যেন আপনার কাছে জমা দেয়, মাসের শুরুতেই জমা দেয়, সেই বিষয়টিও তাদেরকে অবহিত করে দিন। এবং এই ক্লাসটিও সেই বরাবরের অন্যান্য ক্লাসের মতোই আমরা সেই স্লোগান আয় বুঝে করো ব্যয় তবেই হবে সঞ্চয়, এটি সবাইকে দিয়ে বলিয়ে তারপর শেষ করার চেষ্টা করব। সম্মানিত শিক্ষকবৃন্দ, কাজের মাঝে আনন্দ এই ইউনিটের 9ম ক্লাস, পারিবারিক আর্থিক কাজে সহায়তা প্রদান। শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করুন। সকল শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করুন কিভাবে তারা পারিবারিক আর্থিক কাজে সহায়তা করতে পারে, অর্থাৎ পরিবারের আয় বৃদ্ধিতে শিক্ষার্থীরা কিভাবে অবদান রাখতে পারে সেই বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চান। কয়েকজন শিক্ষার্থীর মতামত নিন। এরপর শিক্ষার্থীদের 6 থেকে 8 জন করে শিক্ষার্থী নিয়ে প্রয়োজনীয় সংখ্যক দলে শিক্ষার্থীদের ভাগ করুন। দলে শিক্ষার্থীরা যে কাজটি করবে তা হল কি কি উপায়ে পরিবারের আর্থিক কাজে অর্থাৎ আয় বৃদ্ধিতে অবদান রাখতে পারে তা তালিকা প্রণয়ন করা। এই কাজটি করার জন্য 10 মিনিট সময় দিন। প্রতিটি দলের দলীয় কাজ সম্পন্ন হবার পরে একটি দলকে উপস্থাপনার জন্য ডাকুন। প্রথম দলের উপস্থাপনা সমাপ্ত হবার পর অন্যান্য দলকে বলুন প্রথম দল যেই উপায়গুলি বের করেছে, অর্থাৎ পারিবারিক আয় বৃদ্ধির জন্য যেই উপায়গুলি তারা বের করেছে, এর বাইরে আর কি কি উপায় তারা লিখেছে বা খুঁজে বের করেছে। নতুন কোনো উপায় কোনো দল থেকে বের করলে সেই উপায়গুলি এই তালিকার সাথে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করুন। সেই সাথে স্থানীয় সুযোগ সুবিধা বিবেচনা করে আপনি যদি মনে করেন যে আরও কিছু উপায় রয়েছে, তবে সেগুলিও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই তালিকার সাথে যুক্ত করুন। পূর্ণাঙ্গ তালিকা তৈরি হবার পর শিক্ষার্থীদেরকে বলুন তারা তাদের জীবন ও জীবিকা খাতায় পারিবারিক আয় বৃদ্ধির উপায় এই বিষয়ের পূর্ণাঙ্গ তালিকাটা তারা তাদের জীবন ও জীবিকা খাতায় লিখে নেবে। এরপর শিক্ষার্থীদের সাথে আলোচনা করুন পূর্ণাঙ্গ তালিকার ভিত্তিতে যে কি কি উপায়ে শিক্ষার্থীরা তাদের পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারে। যেমন শিক্ষার্থীরা হাঁস মুরগি পালনের মাধ্যমে তাদের পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারে। যদি কোনো শিক্ষার্থীর বাড়ির আশেপাশে জায়গা থাকে তবে সেখানে শাকসবজি বা ফলের চাষ করেও পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারে। একই সাথে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে পারেন যে পরিবারের ব্যয় কমিয়েও পারিবারিক আয় বৃদ্ধি করা যায়। যেমন শিক্ষার্থীদের নিজস্ব যে ব্যয়গুলি রয়েছে সেই ব্যয়গুলি যদি তারা কমাতে পারে তবে সেটাও পারিবারিক আয়ের সাথে যুক্ত হয়। একই সাথে পারিবারিক যে বিভিন্ন রকম ব্যয় রয়েছে, যেমন ইলেকট্রিসিটির জন্য যেই খরচ হয়, পানির জন্য যেই খরচ হয়, যাতায়াতের জন্য খরচ হয় বা অন্যান্য যেই খরচগুলি হয়
বা যেই খরচগুলি না করলেও নয়, এই খরচগুলিও যদি কমানো যায়, এটাও এক ধরনের পারিবারিক আয়। এভাবে শিক্ষার্থীদের উৎসাহ দিন তারা যাতে পারিবারিক আয় বৃদ্ধিতে সরাসরি অথবা ব্যয় কমিয়ে অবদান রাখতে পারে। সবশেষে শিক্ষার্থীদের বাড়ির কাজ দিন। তারা পরিবারের সদস্যদের সাথে, বিশেষত অভিভাবকের সাথে আলোচনা করে ঠিক করবে যে তারা কিভাবে পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারে। পরবর্তী ক্লাসে অভিভাবকের স্বাক্ষর সহ তারা কি উপায়ে পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারে তার পরিকল্পনা প্রণয়ন করে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের আসতে বলবেন। সবশেষে একইভাবে সমস্বরে বলতে বলবেন, আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস সমাপ্ত করুন। সম্মানিত সহকর্মীবৃন্দ, এবারে আমরা কাজের মাঝে আনন্দ ইউনিটের 10ম ক্লাসটি কিভাবে আমরা নিতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। শুরুতেই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে নিন। শুভেচ্ছা বিনিময়ের পর তাদের যে বাড়ির কাজটি দেওয়া হয়েছিল সেটি তারা করেছে কিনা একটু জেনে নিন। বাড়ির কাজটি ছিল পরিবারের আর্থিক কাজে সে কিভাবে পরিবারকে সহায়তা করতে পারে সেটি সম্পর্কে পরিবারের সাথে আলোচনা করা। যেসব শিক্ষার্থীরা আলোচনা করেছে তাদেরকে কয়েকজনকে এসে তাদের অভিজ্ঞতা ক্লাসের সবার সঙ্গে বিনিময় করতে বলুন। তাদের অভিজ্ঞতা বিনিময়কালে যদি কারো কোনো মতামত থাকে সেটিও সংগ্রহ করে নিন। এরপর শিক্ষার্থীদেরকে কয়েকটি দলে ভাগ করে দিন। দলে ভাগ করে দিয়ে তাদের পাঠ্যপুস্তকে একটি কেস স্টাডি দেওয়া আছে, যেটি 16 পৃষ্ঠায় রয়েছে। কেস স্টাডিটি হলো খুদে রোজগারে। এই কেস স্টাডিটি শিক্ষার্থীদের সবাইকে দলে পড়তে দিন। পড়ার পর তাদেরকে এই কেস স্টাডির নিচে একটি প্রশ্ন দেয়া আছে। সেই প্রশ্নটি হলো, সুমন আর সুমি কিভাবে তাদের পরিবারে সহযোগিতা করছে। এই প্রশ্নটির উত্তর দলে আলোচনা করে তাদেরকে পাঠ্য বইয়ের মধ্যেই লিখতে বলুন। তারা এই প্রশ্নের উত্তর লেখার পর যে কোনো 2টি বা 3টি দল থেকে সেটি সামনে এসে উপস্থাপন করতে বলুন। উপস্থাপনকালে যদি কারো কোনো মতামত থাকে ওই দলের উপর, তাহলে সেই মতামতটিও সংগ্রহ করতে বলুন। এবং যদি কোনো কিছু যুক্ত করার প্রয়োজন হয় বা আপনার কোনো পরামর্শের প্রয়োজন হয় সেটিও তাদেরকে দিন। এভাবে করে দলগত কাজটি উপস্থাপন শেষে এবার তাদেরকে একটি একক কাজ করতে দিন। একক কাজটি হলো কেস স্টাডির উপর ভিত্তি করে যে দ্বিতীয় প্রশ্নটি তাদের টেক্সট বইয়ে দেয়া আছে সেই প্রশ্নটি হলো একটি ছকে তাদের পরিবারের কোন কোন কাজে তারা সহযোগিতা করতে পারে সেটির তালিকা লিপিবদ্ধ করা এবং ওই পারিবারিক সহযোগিতা যেটুকু সে করবে ওই সহযোগিতাটুকুর আর্থিক মূল্যমান কত সেটা পাশে লিপিবদ্ধ করা। এবং এই কাজটি প্রত্যেককেই করতে দিন এবং সেখানে সবার করার জন্য কিছু সময় নির্দিষ্ট করে দিন এবং আপনি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করুন যে সবাই কাজটি করছে কিনা। সবার কাজ করা শেষ হলে 2-1জনকে সামনে ডেকে নিয়ে আসুন এবং তারা ছকটি যেভাবে পূরণ করেছে সেটা সবার সামনে উপস্থাপন করতে বলুন। সবার সামনে উপস্থাপন করার পর যদি কারো কোনো পরামর্শ থাকে তার জন্য সেই পরামর্শটি গ্রহণ করার জন্য সুযোগ তৈরি করে দিন। যদি আপনার নিজের কোনো সুপারিশ থাকে শিক্ষার্থীর জন্য সেটিও আপনি যুক্ত করতে পারেন। এরপর শিক্ষার্থীদেরকে একটি বাড়ির কাজ দেবেন এবং এই বাড়ির কাজটি হলো তারা নিজেরা যে পরিকল্পনাটি করেছে, যে কাজে সহযোগিতা করার পরিকল্পনা করেছে তারা সেই পরিকল্পনাটি নিয়ে তাদের পরিবারের সাথে কথা বলবে এবং পরিবারের সাথে কথা বলে তারা নিজের জন্য একটি পরিকল্পনা চূড়ান্ত করবে যে সে আসলে তার পরিবারের কোন আর্থিক কাজে সহযোগিতা করবে। এরপর সেই সহযোগিতা করার ক্ষেত্রে তার প্রথম মাসে
তার পরিকল্পনা কি, দ্বিতীয় মাসে তার পরিকল্পনা কি, এবং তৃতীয় মাসে তার পরিকল্পনা কি, এবং পুরো পরিকল্পনাটি সে করবে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে, আলোচনা করে, তাদের মতামত নিয়ে। এবং এই কাজটিও তাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 18-তে 3 নম্বর প্রশ্নের নিচে ছকটি করে দেয়া আছে। শিক্ষার্থীরা চাইলে এই ছকটি তারা নিজেরা তাদের আর্থিক ডায়েরি খাতায় কিংবা জীবন জীবিকা খাতায় এটি লিপিবদ্ধ করে নিতে পারে, অথবা পোস্টারেও তারা কাজটি করে রাখতে পারে। এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীর কাজের অগ্রগতিটা কতখানি হচ্ছে সেটি প্রত্যেক মাসের শেষে আপনার কাছে যেন জমা দেয়, অর্থাৎ রিপোর্ট যাতে আপনার কাছে জমা রাখে সেই বিষয়টি তাদেরকে মনে করিয়ে দেবেন। এবং প্রতি মাস শেষে আপনি অবশ্যই তাদেরকে একবার নক করবেন, তারা যেন আপনার কাছে এই রিপোর্টটি জমা দেয়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ক্লাসটিও আমরা শেষ করব সেই স্লোগান দিয়ে, আয় বুঝে করো ব্যয়, তবেই হবে সঞ্চয়। এই স্লোগানটির পেছনে একটা উদ্দেশ্য হলো, আমরা এই যে আর্থিক বাজেট করার কথা বলছি, পারিবারিক বাজেট করার কথা বলছি, এই বাজেট করানোর একটা বড় উদ্দেশ্য হলো শিক্ষার্থী যেন তার আয় অনুযায়ী ব্যয় করতে অভ্যস্ত হয়ে ওঠে। এ কারণেই প্রতিটি ক্লাসেই আমরা এই স্লোগানটি শিক্ষার্থীদেরকে বলিয়ে, আত্মস্থ করিয়ে, হৃদয়ে ধারণ করার জন্য উপলব্ধি বোধ যাতে তাদের তৈরি হয় সেই চেষ্টায় করেছি। সম্মানিত শিক্ষকবৃন্দ, কাজের মাঝে আনন্দ এই ইউনিটের 11তম ক্লাস, অর্থাৎ শেষ ক্লাস। ক্লাসটির শুরুতেই শিক্ষার্থীদের জিজ্ঞেস করুন, কাজের মাঝে আনন্দ এই ইউনিটে শিক্ষার্থীরা কি কি বিষয়ে আলোচনা করেছে, কি কি কাজ তারা করেছে, এবং কি কি কাজ তারা সারা বছর ধরে করবে সেই বিষয়ের পরিকল্পনা করেছে। কয়েকজন শিক্ষার্থীর মতামত নিন, তারপরে একজন শিক্ষার্থীকে দিয়ে তালিকা প্রণয়ন করুন সকল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে। কাজটি শেষ হলে শিক্ষার্থীদেরকে 19 পৃষ্ঠার সমূল্যায়ন ছকটি খুলতে বলুন এবং শিক্ষার্থীদেরকে প্রথম সমূল্যায়ন ছকটি পূরণ করতে দিন। ছকটি পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সহায়তা করুন, তারা কোনো কিছু বুঝতে না পারলে তা বুঝিয়ে দিন। একইভাবে পরবর্তী ছকগুলিও শিক্ষার্থীদের দিয়ে পূরণ করিয়ে নেবেন এবং শিক্ষার্থীদেরকে বলবেন আগামী ক্লাসে অভিভাবকের স্বাক্ষর সহ এই ছকগুলি আপনার কাছে জমা দেবেন। এভাবেই এই ইউনিটটির সমাপ্তি হবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন যে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন ব্যবস্থার একটি বড় অংশ হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। আপনারা প্রথম থেকে 11তম ক্লাস চলাকালীন সময়ে নিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন, তাদেরকে ফিডব্যাক দেবেন এবং যোগ্যতা অর্জনে তাদেরকে সহায়তা প্রদান করবেন। একই সাথে প্রতিটি ক্লাসে শিক্ষার্থীরা যেই কাজগুলি করেছে, যেই ছকগুলি পূরণ করেছে, তাদের জীবন ও জীবিকা খাতায় যেই কাজগুলি করেছে তার সবগুলি শিক্ষার্থী যাতে ভালোভাবে সংরক্ষণ করে তার জন্য যথাযথ নির্দেশনা দেবেন এবং পাঠ্যপুস্তকে তাদের কাজ, জীবন এবং জীবিকা খাতায় তাদের যে কাজ এবং বিভিন্ন ক্লাসে তাদের যে পারফরমেন্স, এই পারফরমেন্সের উপর ভিত্তি করে এই ইউনিটের জন্য যেই পারফরমেন্স ইন্ডিকেটর সেট করা রয়েছে সেই পারফরমেন্স ইন্ডিকেটরের উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করবেন। আবারও বলছি, শিক্ষণকালীন মূল্যায়নের মূলত দুটো পার্ট। প্রথম পার্টে শিক্ষার্থীদেরকে নিয়মিত মূল্যায়ন করে তাদের ফিডব্যাক প্রদানের মাধ্যমে তাদের যোগ্যতা অর্জনে সহায়তা করবেন। দ্বিতীয় পার্টে
অর্থাৎ দ্বিতীয় অংশে শিক্ষার্থীদের পারফরমেন্স ইন্ডিকেটরের উপর ভিত্তি করে এবং সেই সাথে তাদের বিভিন্ন কাজের যে রেকর্ড রয়েছে তার উপর ভিত্তি করে তার মূল্যায়ন করবেন এবং তার রেকর্ড সংরক্ষণ করবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা ইতোমধ্যে জেনে গেছেন কী কারণে শিক্ষাক্রমের পরিবর্তনগুলি হয়েছে এবং এই পরিবর্তনগুলি বাস্তবায়নের জন্য কী কী ধরনের শিক্ষাক্রমের পরিবর্তন আনা হয়েছে। আমরা শেখানো পদ্ধতিতে পরিবর্তন এনেছি, শেখানোর সামগ্রীতে পরিবর্তন এনেছি এবং মূল্যায়ন ব্যবস্থাতেও পরিবর্তনগুলি এনেছি। একই সাথে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন জীবন ও জীবিকা বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীরা কোন কোন যোগ্যতাগুলি অর্জন করবে এবং এই যোগ্যতাগুলি অর্জন করার জন্য যেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষার্থীকে নিতে হবে সেই অভিজ্ঞতাগুলি সম্পর্কেও আপনারা জেনে গেছেন। আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আপনারা শিক্ষক সহায়িকা অনুসরণ করে এখন থেকে শেখানো কার্যক্রমগুলি পরিচালনা করবেন এবং আপনারা যদি শিক্ষক সহায়িকা অনুসরণ করে শেখানো কার্যক্রম পরিচালনা করেন তবে আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা আমাদের প্রত্যাশিত যোগ্যতাগুলি অর্জন করবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা জানি এখানে অনেক বাধা আসবে, অনেক প্রতিবন্ধকতা থাকবে, তাছাড়া আমাদের আছে অনেক সীমাবদ্ধতা। তো এইসব সীমাবদ্ধতাকে ডিঙ্গিয়ে আমরা অবশ্যই একদিন জয় করব এবং এই নতুন শিক্ষাক্রমের পথ চলা শুরু করব। আমরা আমাদের এই শিক্ষাক্রমকে আলোর মুখ দেখাবো। দিন বদলের পথে আপনাদের হাত ধরেই নতুন শিক্ষাক্রমের পথ চলা হোক শুরু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।